গল্প.কমে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনি পাবেন হাড় কাঁপানো কিছু অদ্ভুত রহস্যময় গল্প। প্রতিবার একটি নতুন সম্পৃক্ত গল্প নিয়ে আমরা হাজির। আসুন এক অজানা রহস্যের অবুঝ অধ্যায়ে প্রবেশ করি। আজকের গল্প ৩৩ নম্বর ঘর। লেখক দিব্যেন্দু পালিত। প্রধান চরিত্রে পাঠক এবং রিসেপশনিস্ট। শুরু হচ্ছে ৩৩ নম্বর ঘর। সেদিন দিনটাই ছিল গোলমেলে। কোনো এক রবিবার। পরের দিন সকাল ৯টায় এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট প্রায়ই দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাব ঠিক করেছিলাম। আর কিছু না হোক, তাতে হাতে থাকতো পুরো একটি দিন। সময়টা কাজে লাগানো যেত, অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে। কিন্তু গোড়াতেই হয়ে গেল গণ্ডগোল। ভোর ৪টে অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। ঘুম যখন ভাঙল, দেখি ৫:৩০। তার মানে অ্যালার্ম বাজে। ডিসেম্বরের ভোর ৫:৩০টায় অন্ধকার ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারদিক। সেটা সান্ত্বনার বিষয় নয় কোনো। ৬টা ১৫ ফ্লাইট কাঁটায় কাঁটায় উড়ে যাবে ঠিকই। ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে কম করেও ৮ ঘন্টা লাগবে। যাই হোক, এইসব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলাম যা ভয় পেয়েছিলাম তাই। চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন ১০ মিনিট আগে এলেও উপায় ছিল। প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে, মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল না হয় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে, সেই ব্যবস্থা করে ফিরতে হলো অগত্যা। তবু ভাবনা গেল না। আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে, অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার যাতে বুকিংটা ক্যান্সেল না করে। ছোটোখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো। ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন সংযোগ অফিসার, নাম সদাশিব রায়। দিন তিনেক আগে ফোনে কথা বলার সময় সদাশিব বলেছিল, দিল্লিতে এখন কোনো হোটেলে জায়গা পাওয়া মুশকিল। একে ট্যুরিস্টদের মরশুম, তার ওপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার আর কমনওয়েলথ কনফারেন্স। যাই হোক, লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে দিল সদাশিব। বলল পালাম এয়ারপোর্টে আসবে। ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধু ওই মনে হতে লাগলো, হয়রানি আমার চেয়ে সদাশিবের। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায়। বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্যে। তখনই ঠিক করে নিলুম আরও কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে ট্রাঙ্ক করব দিল্লিতে। উদ্দেশ্য দুটো। এক, ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই। সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকেন আমার এক জেঠতুতো দাদা এবং মাসিও। ঠিকানা জানা আছে। তেমন তেমন দরকার হলে এই দুটো জায়গায় যে কোনো একটাতে উঠে যেতে পারে স্বচ্ছন্দে। তবে অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পছন্দ হয় না। ট্রাঙ্কুল করতে গিয়েই পড়লাম ঝামেলায়। বলেছি না, দিনটাই ছিল গোলমেলে। হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি। নিজের ইচ্ছে, পছন্দ ও প্রয়োজন মতো যা করতে যাওয়া যায় তাতেই পড়ে বাগড়া। ঘন্টা তিনেক ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাওয়ার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিলাম, ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্টি গলায় জানিয়ে দিল, লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। যে কোনো সিজনড এয়ার ট্রাভেলরাই একাধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন। কলকাতার রাস্তায় ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারে এই পরিস্থিতি। আর টেলিফোনের লাইন না পাওয়া নিয়েও অত হতাশ করার মানে হয় না, কেননা না পাওয়াটাই বরং অনেক বেশি স্বাভাবিক। দিনটা যে গোলমেলে তার আরেকটি প্রমাণও পেয়ে গেলাম। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য ১ মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট, কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের ৮ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলাম
বম্বের ফ্লাইট আসছে 2 ঘন্টারও বেশি দেরিতে। সেই এয়ারক্রাফটটি কলকাতায় যাত্রী নামিয়ে ও তুলে দিল্লি যাবে। সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত 2.5-3 ঘন্টা পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশ বোধ করলেও হাল ছাড়লাম না আমি। বুকশপ থেকে নিক কাটারের একটা সস্তা থ্রিলার কিনে জুত হয়ে বসলাম লাউঞ্জে। তখনই ভাবলাম, সদাশিব নিতান্তই বোকা লোক নয়। কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না যেতে পারলেও রাতে ঠিকই পৌঁছে যাবে। অবশেষে সত্যি সত্যিই যখন প্লেন থেকে দিল্লিতে নামলাম, রাত তখন প্রায় 1:30টা। প্লেন ল্যান্ড করার পরই হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিলাম জব্বর শীত পাবো বাইরে। বাইরে আসতেই টের পেলাম শীত কাকে বলে। হঠাৎই যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে। অবশ্যই আসছে চামড়া, হাত পা। অবশ্য একেবারেই যে প্রস্তুত ছিলাম না তা নয়। গলা উঁচু পুল ওভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললাম ঘাড়ের পিছনটা। কনকন করে উঠল সুটকেস ধরা বাঁ হাতের আঙুলটাও। এমনিতে ব্যস্ত দিল্লির এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ। এইমাত্র এসে পৌঁছানো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার। এত রাতে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করি। তবু এই এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ। মনস্থির করে নিলাম আমি এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত হবে না। হোটেলেই যাব, যতই ভিড় থাকুক। রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে। এইসব ভেবে সুটকেসটা হাতে নিয়ে উঠে বসলাম একটা ট্যাক্সিতে। হোটেলের নাম বলাতে মাফলারে কান, মাথা, মুখ ঢাকা বেটে খাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে। তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল ট্যাক্সিটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট 20-25-এর মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে, তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ। এমনও হতে পারে ভাবলাম, ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরই শুরু হয়ে গেছে আর একটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার মানে নেই কোনো। বোধহয় ভাড়া কেটে গেল। এখন হোটেলে একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া যায় নিজেকে। তারপর ঘুম। ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠল লম্বা এক হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি। 5 তারা হোটেলের রমরমা নেই এখানে। যেটুকু না জ্বালালেই নয় তার বেশি আলো নেই কোথাও। আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি। একটিও লোক নেই সেখানে। শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বল ঢেকে ঘুমাচ্ছে একটি লোক। ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না। এইসব দেখতে দেখতেই রিসেপশনের কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভিতর দিকে চেয়ারে বসে গল্প করছিল 2টি যুবক। আমাকে দেখে উঠে দাঁড়াল। ইয়েস স্যার, হোয়াট ক্যান উই ডু ফর ইউ? যে কথা বলল দুজনের মধ্যে সেই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান। অন্যজন বেঁটে ও রোগা, হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট, গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকে দেখে নিয়ে নিজের পরিচয় দিলাম আমি। বললাম, বুকিং লেখা আছে, আমার নামে একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, দুঃখিত, কোনো রুম খালি নেই। তা কি করে হবে? নিশ্চিত গলায় বললুম আমি। আমার নামে বুকিং কনফার্ম করা আছে। কনফার্ম করা আছে? যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে। তারপর কাউন্টারের পিছনে র্যাকের ওপর রাখা বড় মাপের বুকিং রেজিস্টারটা টেনে নিয়ে উল্টাতে লাগলো। খানিক পরে বলল, আপনার বুকিং ছিল গতকাল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন। ক্যান্সেল হয়ে গেছে?
দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইট মিস করেছিলুম বলেই আসতে পারিনি। অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন না আপনারা? রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। উই আর হিয়ার টু হেল্প ইউ। বাধা বলি, প্রত্যাখ্যানে মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হল, সঙ্গে ছেঁকে ধরল এক ধরনের অসহায়তা। কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জেঠতুতো দাদা কিংবা মাসির বাড়ি, একটা চাণক্যপুরী এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে। জায়গাগুলো কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে, কিন্তু এত রাত্রে না, সদাশিবের ওখানেও যাওয়া যায় না। ভাবতে ভাবতেই আমি তাকালাম লবির দিক। ওইখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা ভাবলাম। বন্ধ কাঁচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনল যেন, তারপর বলল, সরি, উই আর ফুললি বুক। মন স্থির করতে না পেরে আমি বললাম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? দেখছি। লম্বা যুবকটি বলল। আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলুম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ। কান পর্যন্ত ঢাকা পুল ওভারের নিচে ঘামতে লাগলাম আমি। ইতিমধ্যে কাউন্টারের বেঁটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি হিন্দিদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো বুঝতে পারিনি। হঠাৎ লম্বা যুবকটি আমাকে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি। ওকে। আমি উঠে দাঁড়ালাম। সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি। এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে, তখন আপনাকে অন্য রুমে দেওয়া যাবে। তবে 8টার মধ্যে বম্বে থেকে আসবে একজন, তার জন্য একটা রুম কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা, তাতে যে কোনো শর্তেই আমি রাজি। পিছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটি চাবি নিয়ে পেটে যুবকটির হাতে দিয়ে লম্বা যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন আমার সঙ্গে। ঘরটা দোতলা, নাম্বার 33। যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো। তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলাম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেঁটে ও রোগা একটা চেহারা। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলাম আমি। ঘরটা খারাপ নয়। ভেতরে ঢুকে বন্ধ করে দিলাম দরজাটা। সুটকেসটা নামিয়ে রাখলাম লাগেজ বক্সের ওপর। ঘুম পাচ্ছে, অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলাম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা তোয়ালেটা। তেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি সেটাও ভর্তি নয় পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগে এই 33 নম্বর ঘরে আর কেউ ছিল। চলে যাওয়ার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা। নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্রও দেওয়া হয়নি। রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বোম্বে থেকে, তার জন্যই আলাদা করে রাখা আছে ঘরটি। হয়তো সকালেই পরিষ্কার করতে। আমি তো উঠব লোক। ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল, এটাই ভাগ্যের ব্যাপার। বেডশুইট জেলে নিভিয়ে দিলাম বড় আলোটা। তখনই চোখে পড়লো কাঁচের জানালার পর্দা টানা। এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাঁচে মুখ চেপে বাইরেটা দেখে নিলাম আমি। অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স, দৃষ্টি ছড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আবার। বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভিতর শরীরটা সেঁধিয়ে দিলাম আমি। ঈশ্বরকে ধন্যবাদ, যেভাবে শুরু হয়েছিল দিনটি, শেষ অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়। শীতের দিল্লিতে 7:30টার আগে সকাল হয় না। তার মানে ঘন্টা চারেক অন্তত ঘুমোতে পারবো নিশ্চিন্তে। হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার ছেয়ে গেল ঘরে। মনে হলো ঘুম আসছে। হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলাম আমি। কতক্ষণ জানি না ঘুম না তন্দ্রা, কোনো ঘরে ছিলাম তাও বুঝতে পারলাম না ঠিকঠাক। উঠে বসলাম বিছানায়। না, ভুল হয়নি।
আমার ঘরের টয়লেটে ঘটাং করে ফ্লাশ টানার শব্দ পেয়েছিলাম। তারই জেরে এখনো পাচ্ছি কোমরে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত তো। শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বালালাম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়ল না কিছুই। ধীরে ধীরে শব্দটাও মিলিয়ে গেছে তখন। বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দ, দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে। পাশের ঘরের ফ্লাশ টানার শব্দটাকেই ঘুমের ঘরে ভুল ধরেছে। মাঝ থেকে ঘুমটা ভেঙে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার এবং ঘুমিয়েও পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানালার পর্দাটা বেশ জোর দিয়ে ঠেলে সরিয়ে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের। মনে হলো গা করলাম না তেমন। ঘুমের আগ্রহে পাশ ফিরলাম। শীতে জড়িয়ে আসছে সারা শরীর। কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেলাম সিগারেটের ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে আমার নিঃশ্বাসে। অস্বস্তি বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠে আমি। আর তখন বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলুম জানালার পর্দাটা সত্যিই সরানো, আর রাইডিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানালার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না, কিন্তু লাল জলজলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই। পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলা দিয়ে শব্দ বেরোলো না কোনো। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালাতে পারল। আশ্চর্য, সব ঠিকঠাক। জানালার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা। চেয়ারটা চেয়ারের জায়গায়। সিগারেটের ধোঁয়ার নাম গন্ধও নেই। ভাবছিলাম, সেই অবস্থায় মন স্থির করে ফেললাম আর ঘুমোবার দরকার নেই। আলোটা জ্বলুক, অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30। শব্দহীন চারিদিকে ঘুমের নিশ্চিন্তে। শুধু আমি জেগে আছি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে সব বললাম। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে? কেন? সদাশিব বলল, পরশু রাতে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন। আজকের কাগজেই লেখা আছে খবরটা। আর কিছু বলতে পারল না। তাহলে কি ভূতের সঙ্গে এই রাতটা কেটে গেল আমার? শুনছিলেন আজকের গল্প 33 নম্বর ঘর। স্টোরি কালেকশন তুহিন চক্রবর্তী। ভয়েস আর্টিস্ট আমি দেবাঞ্জন দাস। সাউন্ড এফেক্টস সৌরভ ধারা। ভিডিও এডিটিং অ্যান্ড পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ মজুমদার।